আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউনূস সরকারের ৪ মাসের সাফল্য নিয়ে। কিছু সাফল্যের কথাও তো বলতে হবে, শুধু সমালোচনা করলে তো আর হবে না। ৪ মাসে কি কি সাফল্য অর্জন করেছে এই ইউনূস সরকার, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম যে সাফল্য, যেটা বাংলাদেশের বর্তমানের মুক্ত গণমাধ্যমের বিশাল বড় একটা অর্জন, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেটা হলাম সারা বৈশ্বিক যে সাংবাদিকদের একটা সংগঠন আছে ফ্রান্স ভিত্তিক, সেটা হলাম উইদাউট বর্ডার্স, রিপোর্টার উইদাউট বর্ডার্স যে একটা সংগঠন আছে, সেটা হলাম RSF। এই সংগঠন, ফ্রান্স ভিত্তিক এই সংগঠন প্রতি বছর সারা বিশ্বের সকল দেশকে নিয়ে একটা প্রতিবেদন বের করে যে সাংবাদিকরা কোন দেশে কতটুক নিরাপদ। এই বছরের যেটা এই এই ইউনূসের এই লাস্ট ৪ মাসের যে রিপোর্ট, সেই অনুপাতে বাংলাদেশের অবস্থান হলাম ৩য় নাম্বার। সারা বিশ্বে ৩ নাম্বার অবস্থান আছে বাংলাদেশ। এখন তাইলে জেনে নেই যে তার আগে কোন কোন দেশ আছে। ১ নম্বরে আছে হলাম ফিলিস্তিন। ফিলিস্তিনের নাম তো শুনছেন। সেই জায়গায় এই বিগত মারা গেছে হলাম ৩৫ জন। তারপরে ২ নাম্বার ইন্টারেস্টিং, ২ নম্বরে আছে পাকিস্তান, ৭ জন মারা গেছে সেখানে। তারপরে আছে বাংলাদেশ, এইখানে ৫ জন। তারপরেই মেক্সিকো। মেক্সিকোর মতো একটা দেশ, যে জায়গায় মাদক চোরা কারবার নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি, ওই জায়গায় সবচেয়ে বেশি গ্যাং যে গ্যাং যে পলিটিক্স, যে সন্ত্রাসবাদ, সেই মেক্সিকো বাংলাদেশের পরে আছে। বাংলাদেশেও ৫ জন সাংবাদিক মারা গেছে। মেক্সিকো তো ৫ জন গেছে, কিন্তু আহতর দিক দিয়ে বাংলাদেশ যেহেতু এগিয়ে, যে সে কারণে বাংলাদেশ ৩ নাম্বার অবস্থান আছে। তাহলে গত ২৩ সালের ব্যাপার, বিষয়টা আপনারা বলি। ২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ২৩ সালে অবস্থান ছিল ১৬৫তম, আর এখন অবস্থান হলাম তৃতীয় স্থান অধিকার করেছে। অনেকে আবার আমার এই ভিডিও দেখে অনেকেই অনেক কথা বলছেন যে আমি প্রমাণ, ভাই আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না। যেহেতু বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের যে কি, এই সমীক্ষা থেকে তো বুঝতে পারছেন কি কি অবস্থা। যেহেতু মূল ধারার গণমাধ্যমগুলো প্রকাশ করতে পারছে না, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আমার কথা তো বিশ্বাস করা দরকার না, আমি ইনফরমেশন গুলো আপনাদের প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে যাই। তারপর আপনারা উইকিপিডিয়া যান, এই যান, আমিও তো এগুলা ঘাটাঘাটি করে দেখে একটা প্যাকেজ আকৃতি কয়েকটা বিষয় আপনাদের সামনে বলি। সেটা কি, আপনাদের সহজ করার জন্য। আপনারা আমার কথা বিশ্বাস না করার দরকার না, আপনারা এই ইনফরমেশন গুলো নিয়ে একটু সার্চ করে দেখবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। যাই হোক, যে বিষয়ে কথা বলতেছিলাম, সাফল্য নিয়ে কথা বলি। কারণ এতটুকু কথা কেন বললাম, যে ইলিয়াস সাহিদকে নিয়ে আমি যে ভিডিও করছি, সেখানে অনেকেই এরকম কমেন্ট করছেন যে প্রমাণ। আরে ভাই, এগুলোর দরকার নাই তো। আপনারা ইলিয়াসের ভক্ত, এত ভক্ত, ইলিয়াসের আইডিতে যান, দেখেন শাহিদ রিনে কি বলছে। শাহিদের ভক্ত, শাহিদের পেজে যান, দেখেন শাহিদ কি বলছে। আমি তো কিছু বলি নাই, আমি শুধু আমার মতামতটা বলছি যে দুইজনই সত্য বলছে। যাই হোক, আজকের ইউনূস সরকারের যেহেতু সাফল্য নিয়ে কথা বলছি, তাহলে ইউনূসের এই এই অবৈধ ফ্যাসিস্ট সুদখোর ইউনূসের সবচেয়ে বড় যে সাফল্য অর্জন করে, সেটা হলো বাংলাদেশ ছিল কোথায়, ১৬৫তম স্থানে। সে জায়গাতে যেহেতু সে নোবেল বিজয়ী, তাহলে তার তো আর এত নাম্বার থাকলে হবে না, তার তো ১, ২, ৩-এর মধ্যে থাকতে হবে। যেহেতু তার বড় ভাই পাকিস্তান ২ আছে, তাহলে তার কাছাকাছি থাকতে হবে। সেই দিক থেকে বাংলাদেশের এইবার অবস্থান বিশ্বে ৩ নাম্বারে আসছে। এটা হলো আমি ইউনূসের ১ নাম্বার সাফল্য। ২ নাম্বার কি সাফল্য, যে কর্মসংস্থান নিয়ে সে সহ তার এই যে উপদেষ্টা পরিষদের অনেকেই সারাক্ষণ, যে গিরগিটি আসিফ নজরুল সহ আওলাইছে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, সেই জায়গায় কি করেছে,
আরেকটা সবচেয়ে বড় সাফল্য সেটা হলো সারা বাংলাদেশে 5 লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক বেকার হয়েছে। অন্যান্য সেক্টর গুলো শুধু গার্মেন্টস শ্রমিক বেকার হয়েছে 5 লক্ষাধিক। হ্যাঁ, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কি হয়েছে? ওই যে প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছে, হ্যাঁ, সৈয়দ রেফাত আহমেদ, বুঝতে চিনছেন তো তাকে? ওই যে গণভবনে লুটপাটের সময় যে সেলফি তুলছিল, তার রুচিবোধ সে বিষয়ে না বললাম, যে একটা মেয়ের মানে কি বলবো, যে একটা গোপনীয় একটা ব্যাপার নিয়ে সেটা নিয়ে এক মানে ওই যে এক কথিত মেধাবী দাঁড়িয়ে আছে, তার সাথে সে যে সেলফি তুলবে, তাহলে এর মাইন্ডসেট, এর রুচিবোধ কতটুকু, সেই বিচারপতিকে নিয়োগ দিয়েছে। যে বিচারপতির আওতাধীন এখন জাস্টিসের উপরে, কোর্টের ভিতরে বিচার চলাকালীন অবস্থায় ডিম ছোড়া হয়, তার কোনো বিচার হয় না। যাই হোক, সেই বিষয়ে যাব না। এখন আমি আরো কিছু ইউনূস সরকারের সাফল্যের দিকে আগাবো। এই হলাম সারা বাংলাদেশে এখন চাকরি, যে কর্মসংস্থান, যে কোঠা নিয়ে আন্দোলন, সেই কোঠার মাধ্যমে, সেই কোঠা তো যেটা দুর্নীতি দেশ হলো শেখ হাসিনা ওই 7% হয়ে গেছে, 7% আছে। যাই হোক, এখন না কোটা থাকবেই না, ধরলাম ওই 7%ও নাই। নিয়োগ কি হয়েছে? হয় নাই কিন্তু। সারা বাংলাদেশে এখন সবচাইতে বেশি বেকারত্বের হার এখন এই কয় মাস বেড়ে গেছে। যাই হোক, আরেকটা উল্লেখযোগ্য ইউনূস সরকারের সাফল্য, তারা কি করেছে, সকলে যে হোলি আর্টিজান সহ যেসব জঙ্গি ছিল, সকল জঙ্গিদের এরা মুক্ত করে দিয়েছে। কিভাবে জেল ভেঙে এদেরকে মুক্ত করা হয়েছে। এই 4 মাসে এদেরকে কোনো রকম কোনো অ্যারেস্ট করার কোনো রকম কোনো প্রচেষ্টা কি দেখেছেন? এখন তো বুঝছেন এই জঙ্গিদের কে বের করেছে, কে এই জঙ্গিদের মদদ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। এখনো যদি না বুঝে থাকেন তাহলে তার কিছু বলার নাই। শুধু একটা দিকে আপনারা বিবেচনা করেন যে এই 4 মাসে কোনো কি ব্যবস্থা নিয়েছে এই জঙ্গিদের ধরার জন্য? নেয়নি। যাই হোক, এটাও একটা সাফল্য। আরেকটা অত্যন্ত আরো অনেক বেশি বড় সাফল্য, যেহেতু আমরা বর্তমানে ভারত বিরোধী হয়ে উঠছি সকলে, আমরা ভারত বিরোধী কথা বললেই মনে করি যে আমরা একটা সেই রকম একটা কিছু করে ফেললাম। দেখেন, এই গত শেখ হাসিনা সরকার যখন করোনা মহামারীর সময় টিকা পাইতেছিল না, সারা বিশ্বে হাহাকার টিকা নিয়ে, এই ভারতের সাথে ফাইজার টিকার সাথে একটা চুক্তি করেছিল, যে তাদের দিতে লেট হইতেছে, যে কারণে গোপনীয় ভাবে রাশিয়া চীনের সাথে চুক্তি করেছিল তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ। সেইখানে প্রথম আলোর সাংবাদিক এই রোজিনা ইসলাম তথ্য চুরির একটা রাষ্ট্রদ্রোহী মামলা, সেই মামলায় তাকে এই আসিফ নজরুল মুক্ত করে দিয়েছে ইউনূস গংরা। তার মানে এই ষড়যন্ত্রটা কত আগে থেকে সেটা কিন্তু বুঝতে হবে। কারণ এই টিকা যেন না আসতে পারে, আরো বাংলাদেশের মানুষ বেশি মূল্যে এরা খুশি হতো। তখন তো আর এদের এখন যেমন এদের তো দায় বার হয়েছে, স্নাইপার সহ সকল কিছু সামনে আসতেছে, এর কিছু লুকোছাপি নাই। যাই হোক, এই একটা কথা। আরেকটা ইনফরমেশন দিলাম, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলি। দেখেন, শিক্ষা, এখানে তো শিক্ষার্থীরা আছে, শিক্ষকরা আছে, কথিত সর্বোচ্চ মেধাবীরা আছে, মাস্টার মাহিন্দ্র জঙ্গির মুখপাত্র মাহফুজ আলমদের মতো লোক আছে। অথচ এই শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়েছে বলতে পারবেন? হয় নাই। এবং এইবার যে কোমলমতি শিক্ষার্থীরা যে বই পাবে সেটা জানুয়ারির 1 তারিখে পাচ্ছে না, পাচ্ছে না। এবং শুধু পাচ্ছেই না, যে বই হাতে পাওয়ার পর প্রথমে বইটা যখন উল্টিয়ে দেখবে, প্রথম পেজটা উল্টানোর পরেই কি আসে, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, আমাদের লাল সবুজের সেই পতাকা। অথচ এইবার সেইগুলা সবচেয়ে পিছনে নিয়ে দেওয়া হয়েছে। এবং অনেক অপ্রাসঙ্গিক, আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, জেনে শুনে বলছি, যে বইয়ের ভিতরে অনেক অপ্রাসঙ্গিক ব্যাপার অতিরঞ্জিত করে ঢুকানো হয়েছে। সেটা হোক আবু সাইদের ব্যাপারে, সেটা হোক মুগ্ধ স্নেগ্ধা, আমি আগেই বলছি যে স্নেগ্ধ দেশে আছে, মুগ্ধ কিন্তু ইতালিতে।
এরা যারা মারাই যায় তাদের নিয়ে এরা নাটক করে, এদেরকে অতি উৎসাহিত করে, অতি রঞ্জিত করে, এদেরকে আরো অনেক অপ্রাসঙ্গিক ব্যাপারগুলো বইতে ঢোকানো হয়েছে। তাহলে কোমলমতি শিক্ষার্থীরা কি শিখবে? এইটা একটা, এইটাও আমি মনে করি ইউনূস সরকারের সাফল্য। কারণ তারা তো জাতিটাকে শিক্ষিত দিকে গেলে এদের বাটপারি ধরে ফেলবো, এরা চায় মূর্খ করে রাখতে, যারা এদের বাটপারি ধরতে না পারে, এরা যেন বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করতে পারে। আরেকটা বড় সাফল্য আছে এই ইউনূসের। দেখেন, যখন মেন স্ট্রিমের এই অবস্থা সারা বিশ্বে আমাদের, আমরা তৃতীয় অবস্থানে অবস্থান করছি সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ দিয়ে দেশ হিসেবে, সেই জায়গা থেকে আমরা যারা মুক্ত সাংবাদিকের কথা বলি, সে ইউটিউবার থেকে তো মুক্ত সাংবাদিক বলতে পারবেন না, যারা তথ্য সন্ত্রাস, এই পিনাকি, ইলিয়াস, এই কনকরা বাংলাদেশ থেকে যেভাবে টাকা লুটপাট করতেছে, তাদের এখন ভিডিও থেকে তাদের মধ্যে লাগা যাওয়ার পর তাদের মুখে থেকে আপনারা শুনতে পাচ্ছেন শত শত কোটি টাকা তদবির বাণিজ্য করে, এই করে সেই করে, নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে 25-30 কোটি টাকা করে নিয়ে কিভাবে কি করছে দেখুন, তারাই কিন্তু বলছে এখন সেই তথ্য সন্ত্রাসরা বাংলাদেশের কে মুখ উন্মুক্ত করে দিয়েছে, যে আপনারা তথ্য সন্ত্রাস করে সবাইকে হুমকি দামকি দিয়ে যত পারেন বাংলাদেশে লুটে পুটে খান। এইটা ইউনূস সরকারের আরেকটা সাফল্য। আরেকটা কি সাফল্য, সবচেয়ে বড় সাফল্য ইদানিং কালে, সেটা হলো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। হ্যাঁ, সারাক্ষণ বলতো এত কেন এই জায়গায় সবজি, এই জায়গায়, এখন তো শীতের দিন বাংলাদেশ সর্বোচ্চ সবজি উৎপাদন হয়, তখন কেন সবজির বাজারের দিকে মানুষ তাকাইতে পারতেছে না? এখন আপনাদের কথা কই গেল, কোথায় বাজার মনিটরিং গেল? এখন আমরা বলছি যে কৃষকদের এখন গলায় কয়েকদিন পরে কৃষকদের ফাঁসি নিয়ে আত্মহত্যা করতে হবে। কারণ কৃষি পণ্যের দাম দেখে আমরা যে বাবা হচ্ছে, কিন্তু আসলে কৃষি পণ্য উৎপাদন করতে যা যা লাগে, সেচ, তেলের দাম কি কমাইছে? কমাই নাই। কীটনাশক লাগে, এইখানে যেসব বীজের থেকে শুরু করে যে কৃষি পণ্য যা যা লাগে, কৃষি পণ্য উৎপাদন করতে যেসব বিষয়গুলা লাগে, তা সকল কিছুর দাম এখন ঊর্ধ্বমুখী। এত দাম দিয়ে কিনে তারা রোপণ করার পরে যখন নাকি মধ্যভোগীরা খেয়ে ফেলছে, এই টাকাটা যখন আসতেছে না, এই টাকাটা যখন ডিরেক্ট কৃষক পাচ্ছে না, আবার বাজারও দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা তাহলে বিশাল বড় একটা সাফল্য ইউনূস সরকার। এবং ইউনূস সরকার আরেকটা সাফল্য অর্জন করেছে, সেটা কি? সেটা হলাম এই 3 মাসে বাংলাদেশ থেকে 39,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 10টা ব্যাংক আজকে দেউলিয়ার পথে। আজকে ইউনূসের উন্নয়নের চিত্র, সাফল্যের চিত্র এতটুকুই। আগামীতে আরো এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।